দেখেন, লেখা ক্যামেরার বাইরে চলে গেছে। আচ্ছা, ঠিক করে দিচ্ছি। ওই যে অন্ধকারে ঘাই গুতা লেগে একটু ইয়ে হয়েছে তো। ওকে, দেখেন এখন দেখা যাবে ভাই। দেখেন, এই অন্ধকারেই পড়তে পারছেন। আর এখন তো কোনো ব্যাপারই না, আমরা এখন সবই করতে পারবো। দেখেন, তাইলে ভারতবর্ষে মুসলিম শাসন শুরু হয় 712 সালে মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে, শেষ হয় সিপাহী বিদ্রোহের মাধ্যমে মোগলদের পতন হলে। বাংলায় মুসলিম শাসন। ওকে, 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করলে। এবার ডানে কেটে যাচ্ছে, ঠিক করে দিচ্ছি। একটু উল্টাপাল্টা হয়ে গেছে কারেন্ট যাওয়ার কারণে, এই যে ঠিক করে দিলাম। হ্যাঁ, এখন আর কোনো প্যারা নাই। পুরো ছকটা একটু দেখে নেন কিভাবে আহ, মুসলিম শাসন শুরু হলো ভারতবর্ষে এবং বাংলায়। তো মোহাম্মদ বিন কাসিমির পরে আসবে সুলতান মাহমুদ। সুলতান মাহমুদও পারবে না প্রতিষ্ঠা করতে। এরপরে আসবে ময়েজউদ্দিন মোহাম্মদ ঘুরি। এই ঘুরি হচ্ছে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা। আমি পড়াবো, জাস্ট একটা ছক দিয়ে দিলাম। দেখেন, ময়েজউদ্দিন মোহাম্মদ ঘুরির প্রধান সেনাপতি ছিল কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক, এই কুতুব উদ্দিন আইবেক হচ্ছে দিল্লির প্রথম সুলতান। বিষয়গুলো বোঝাই দেব, আহ বিষয়গুলো বোঝাই দেব, একটু বুঝে নেন। দেখেন, সর্বশেষ মুসলিম শাসক বলতে যা জানতে চাচ্ছেন একটু অপেক্ষা করতে হবে আপনাকে, কারণ সেটা কি মুঘলদের মধ্যে, নাকি সালতানাতের মধ্যে, নাকি বাংলায়, না ভারতে, স্পেসিফিক প্রশ্ন আপনি করেন নাই। আমি আশা করি বোঝাই দিব এবং আপনি আমার কাছ থেকে উত্তর পাবেন, টেনশন করেন না। এই ছকটা লেখা হইলে ডান লেখেন সবাই। ছকটা লেখা হইলে ডান লিখবেন সবাই। আমরা ওই বাংলাটা মুছে ফেলবো, এটা রাখবো না। ডান। আচ্ছা, সালতানাত কি একটু পরে বলি ভাইয়া, প্লিজ প্লিজ। আপনারা খাতায় শিরোনাম করেন মোহাম্মদ বিন কাসিম। খাতায় শিরোনাম করেন মোহাম্মদ বিন কাসিম। লেখেন, ইরাকের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের জামাতা ও ভাইয়ের বিটা, মানে ভাইপো, ভ্রাতুষ্পুত্র। লেখেন,
ইরাকের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের জামাতা হচ্ছেন মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম। একটু ভালো করে শুনেন, ভালো করে পড়েন। এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেলে আর প্রবলেম হবে না, কষ্ট হবে না। ইরাকের কোথা থেকে আসলো তাহলে? মোহাম্মদ বিন কাসিম ইরাক থেকে আসলো। কার? হাজ্জাজ বিন ইউসুফের জামাতা। আগে ছিল ভাইবিটা, ভাইবিটা থেকে জামাই হইছে। লেখো, তিনি সিন্ধু নদের তীরে 711 সালে আসেন। তিনি সিন্ধু নদের তীরে 711 সালে আসেন। সিন্ধু নদের তীরে 711 সালে আসেন। 712 সালে তিনি 712 সালে তিনি সিন্ধু রাজা দাহিরকে পরাজিত করেন ও নিহত করেন। 712 সালে তিনি সিন্ধু রাজা দাহির, কি নাম? দাহির, দাহিরকে পরাজিত করেন এবং নিহত করেন। সিন্ধু রাজা দাহিরকে পরাজিত করেন এবং নিহত করেন এবং উপমহাদেশে ইসলামের প্রচার শুরু করেন। এবং উপমহাদেশে ইসলামের প্রচার শুরু করেন। আমি আবারও বলছি, ইরাকের হাজ্জাজ বিন ইউসুফের, ইরাকের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের ভ্রাতুষ্পুত্র মানে ভাইপো এবং জামাতা 711 সালে সিন্ধু নদের তীরে আসেন। 712 সালে সিন্ধু রাজা দাহিরকে পরাজিত করেন এবং নিহত করেন এবং ইসলাম ধর্ম প্রচার শুরু করেন। মোহাম্মদ বিন কাসিমকে ভারতের মুসলিম শাসনের সূচনাকারী বলা হয়। তাহলে তাকে কি বলবো? ভারতের মুসলিম শাসনের সূচনাকারী। ভারতের মুসলিম শাসনের সূচনাকারী। আমি কিন্তু তাকে প্রতিষ্ঠাতা বলিনি। ভারতের মুসলিম শাসনের সূচনাকারী। বুঝতে পেরেছেন? এটা কোন যুদ্ধ? এটা দাহিরের সাথে। জাস্ট দাহির তো আর পুরো ভারতবর্ষের রাজা ছিল না, একটা অংশের। তার সাথে সে একটা মানে তাকে উৎখাত করার জন্য আক্রমণ চালায়। আক্রমণ চালিয়ে এই যুদ্ধে, অর্থাৎ সিন্ধু নদের যুদ্ধ আর কি, সিন্ধুর তীরের যুদ্ধ, এই যুদ্ধে দাহির পরাজিত হয় এবং নিহত হয়। তাহলে দেখেন, মোটামুটি কিন্তু মোহাম্মদ বিন কাসিম নিয়ে কথা শেষ। এবার আসেন সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ লেখেন, মাত্র 16 বছরে 17 বার ভারতবর্ষ আক্রমণ করেন। মাত্র 16 বছরে। ভাই ভিটা কি? ভাই ভিটা না রে ভাই, ভাইপো, ভাতিজা, ভাতিজা, ভাইয়ের ছেলে। আচ্ছা, ভাই ভিটা বলি নেই, ভ্রাতুষ্পুত্র বলছি, ভাইপো বলছি, ভাতিজা বলছি, ঠিক আছে। আচ্ছা, 16 বছরে সুলতান মাহমুদ লেখেন, মাত্র 16 বছরে 17 বার ভারতবর্ষ আক্রমণ করেন। অর্থাৎ পরীক্ষায় আসে পুনঃ ভারতবর্ষকে আক্রমণ করেন। এই মোহাম্মদ সুলতান মাহমুদ তিনি আক্রমণ করেন। দেখেন, তিনি ভারতের গুজরাটের সোমনাথ মন্দির ধ্বংস করেন। সোমনাথ মন্দির ধ্বংস করেন। এটা ছিল স্বর্ণের তৈরি। তিনি এই ধ্বংসযজ্ঞ চালিয়ে প্রচুর স্বর্ণালঙ্কার এবং ধন সম্পদ লুণ্ঠন করেন। বুঝতে পেরেছেন? ভারতের সোমনাথ মন্দির তিনি ধ্বংস করেন। সুলতান মাহমুদ ভারতের এই সোমনাথ মন্দির ধ্বংস করেন। লেখেন, তার সময়ে মুসলিম দার্শনিক আল বেরুনি কিতাবুল হিন্দ
রচনা করেন। মুসলিম দার্শনিক আল বেরুনি কিতাবুল হিন্দ, মুসলিম দার্শনিক কিতাবুল হিন্দ আল বেরুনি কিতাবুল হিন্দ গ্রন্থ রচনা করেন। তার সময়ে মুসলিম দার্শনিক, কার সময়ে? আমরা সুলতান মাহমুদ পড়তেছি। তার সময়ে মুসলিম দার্শনিক আল বেরুনি কিতাবুল হিন্দ রচনা করেন। হ্যাঁ, ভাইয়ের বিটা বলা যায় তো, যাবে না কেন? ঠিক আছে, যাহা মন চায় বলেন না ভাই, বলেন বলেন। লিখছেন? লেখেন, তার সময় ইরানের কবি ফেরদৌসি, তার সময়ে ইরানের কবি ফেরদৌসি 60,000 শ্লোকনামা বিশিষ্ট, লেখেন 60,000 শ্লোকনামা বিশিষ্ট মহাকাব্য রচনা করেন। সেই মহাকাব্যের নাম ছিল শাহনামা। শাহনামা মহাকাব্য রচনা করেন, রচনা করেন কে? এটা সুলতান মাহমুদের সময়ে ইরানের কবি ফেরদৌসি, যাকে প্রাচ্যর হোমার বলা হয়। কি বলা হয়? এই বিসিএস ক্যান্ডিডেট, আপনারা ভালো করে পড়তে হবে। হ্যাঁ, এটা প্রাইমারি ক্লাস না, এটা নিবন্ধনের ক্লাস না। প্রাচ্যর হোমার বলা হয় এই ফেরদৌসিকে, প্রাচ্যর হোমার বলা হয়। তাহলে দেখেন সিকোয়েন্স ঠিক আছে কিনা। মোহাম্মদ বিন কাসিম শেষ করলাম, সুলতান মাহমুদ শেষ করলাম। এখন আমরা চলে যাব ময়েজউদ্দিন মোহাম্মদ ঘুরিতে। আপনি এই ছকটা মুছে ফেললে আর বুঝবেন না, এজন্য আমি মুছতেছি না। আপনি যেন উল্টা পাল্টা না হয়ে যান, এই জন্য এই ছকটা রেখে দিচ্ছি। আজান দিচ্ছে, 2 মিনিট ব্রেক। ওকে, আমরা একটু আগেই, আপনারা সুলতান মাহমুদ নিয়ে যে কথাগুলো আবার শুনতে চাচ্ছেন, আমি আর বলতে চাচ্ছি না।
কারণ এক জায়গায় অনেকক্ষণ ধরে পড়ে আছি। তারপরে একবার বলি, সুলতান মাহমুদ মাত্র 16 বছরে 17 বার ভারতবর্ষ আক্রমণ করেন, পুনঃ ভারত আক্রমণ করেন। তিনি গুজরাটের সোমনাথ মন্দির ধ্বংস করেন। তার আমলে মুসলিম দার্শনিক আল বেরুনি কিতাবুল হিন্দ রচনা করেন। তার সময় ইরানের কবি ফেরদৌসি আহ শাহনামা মহাকাব্য, যেটা 60,000 শ্লোক বিশিষ্ট মহাকাব্য রচনা করেন। এই প্রাচ্য এই ইরানের এই ইয়াকে বলা হয়, ইরানের ফেরদৌসিকে বলা হয় প্রাচ্যর হোমার। আমি এই পর্যন্ত বলেছি, দেখেন এখন পারবেন কিনা। এখন দেখেন, এই পর্যন্ত মুছে ফেলি, কারণ এখনো তো এই জায়গার অ্যাকশন শেষ হয় নাই, এই জন্য এটা রাখলাম। আপনারা খাতায় শিরোনাম করেন ময়েজউদ্দিন মোহাম্মদ ঘুরি। শিরোনাম করেন ময়েজউদ্দিন মোহাম্মদ ঘুরি, সবাই শিরোনাম করেন। ময়েজউদ্দিন মোহাম্মদ ঘুরি লেখেন। লেখেন, ঘুরি হচ্ছেন ঘুর বংশের, আফগানিস্তানের ঘুর বংশের শাসক। ময়েজউদ্দিন মোহাম্মদ ঘুরি হচ্ছে আফগানিস্তানের ঘুর বংশের শাসক। এই সময় আফগানিস্তানের নাম ছিল গজনি, অর্থাৎ এই গজনির ঘুর বংশের শাসক। কোন বংশের? ঘুর বংশের শাসক। আপনারা যারা এদের শাসনকালের ইতিহাস জানতে চাচ্ছেন, কেন জানতে চাচ্ছেন আমি জানি না। এরা তো কেউ ভারতের না, একজন আইছে ইরাকের থেকে, একজন আসলো গজনির থেকে, একজন আসলো এই কি বলে এটাকে, এই আমরা যার কথা বললাম যে এতক্ষণ, যে সুলতান মাহমুদের কথা বললাম, যিনি তুরস্কের সুলতান, তুরস্ক থেকে আসলো। তাহলে দেখেন, এ আসলো ইরাক থেকে, এ আসলো তুরস্ক থেকে, এ আসলো ময়েজউদ্দিন মোহাম্মদ ঘুরি থেকে। এখন যদি আপনারা আমারে বলেন, স্যার ইরাকের শাসনকাল আমাদেরকে পড়ান, ইরাকের রাজাদের শাসন পড়ান, আফগানিস্তানের রাজাদের শাসন পড়ান, আপনার ইরাকের এগুলো লাগবে না। তাহলে কত মানে কবির ভাই কুতুবুদ্দিন বলে ফেলাইছি, কুতুবুদ্দিনের ক আছে, কবির ভাইও ক আছে। এই কবির ভাইয়ের কাছ থেকে অনুমতি নেন যে আমাদের এই শাসনকাল পড়াইতে হবে। এদের যে শাসন, ময়েজউদ্দিন মোহাম্মদ ঘুরি, সুলতান মাহমুদ, এটা মোটামুটি বছর খানিক লাগবে পড়াইতে। এরকম যদি পড়াই নেন, আমি পড়াবো, সমস্যা নাই। ইতিহাস আমার জানা আছে, ইতিহাস আমি এনজয় করি। ময়েজউদ্দিন মোহাম্মদ ঘুরি, দেখেন জাস্ট ফান করছি, হ্যাঁ রাগ করিনি, ফান করছি। ময়েজউদ্দিন মোহাম্মদ ঘুরি তিনি আফগানিস্তানের ঘুর বংশের শাসক ছিলেন। তিনি আসলেন ভারতবর্ষে, একটা অভিযানে আসলেন এবং তিনি দুইটা যুদ্ধে জড়াইলেন। একটা হলো তরাইনের প্রথম যুদ্ধ, তরাইনের প্রথম যুদ্ধ, এটা 1191 সাল। আর একটা হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ, এটা 1192 সাল। কার সাথে জড়াইলেন? এটা হলো, এ জায়গার রাজা ছিল পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান, এই পৃথ্বীরাজ চৌহানের সাথে তরাইনের প্রথম যুদ্ধে এই ঘুরি হেরে গেল। তরাইনের দ্বিতীয় যুদ্ধে, একই যুদ্ধে পরের বছর ঘুরি জয়লাভ করলো এবং পৃথ্বীরাজ চৌহানকে হত্যা করলো। এর মধ্য দিয়ে ময়েজউদ্দিন মোহাম্মদ ঘুরি ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা করলো। আমি আবারও বলছি, আপনারা আপনাদের মতো করে লেখেন। তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরির নিকট, তরাইনের প্রথম যুদ্ধে ময়েজউদ্দিন মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানের নিকট হেরে যান 1191 সালে। তরাইনের দ্বিতীয় যুদ্ধে ময়েজউদ্দিন মোহাম্মদ ঘুরির নিকট পৃথ্বীরাজ চৌহান হারে এবং পৃথ্বীরাজ চৌহান মারা যায়। এর মধ্য দিয়েই ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা লাভ করে। দেখেন ক্লিয়ার কিনা? তাহলে আমরা এইখানে লিখছিলাম ভারতের মুসলিম শাসনের সূচনাকারী কে? মোহাম্মদ বিন কাসিম। এবার লিখবো ভারতের মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা ময়েজউদ্দিন মোহাম্মদ ঘুরি। মুসলিম, ভারতের লিখেন, ভারতের মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা।
এই পর্যন্ত ক্লিয়ার সবাই? আমি ঘটনা না বললে মনে থাকতো না। এগুলো যদি কি হয়েছে আবার আপনার ঝগড়া করেন কেন? বিসিএস ক্যান্ডিডেট বেসিক বেসের কথা এখানে কেন বলেন? আচ্ছা আমি জানি আপনি ইতিহাসের স্টুডেন্ট, আপনার কাছে ইজি। আমি তো সবাইকে ব্যালেন্স করে পড়াইতে হবে ভাইয়া, সরি হ্যাঁ। একটু সময় নিয়ে পড়াইতে হবে, কারণ সবাইকে ব্যালেন্স, এখানে ইতিহাসে সবাই নাই। তাহলে দেখেন, তাহলে ময়েজউদ্দিন মোহাম্মদ ঘুরি হচ্ছে প্রতিষ্ঠাতা। এই ময়েজউদ্দিন মোহাম্মদ ঘুরি ভারত বিজয় শেষে তার প্রধান সেনাপতি কুতুবউদ্দিন আইবেককে দায়িত্ব দিয়ে তিনি চলে যাচ্ছেন। গজনি যাওয়ার পথে তিনি আততায়ীর হাতে মারা যান। তখন 1206 সালে এই কুতুবউদ্দিন আইবেক নিজেকে দিল্লির সুলতান হিসেবে ঘোষণা করেন। এই কারণে এই কুতুবউদ্দিন আইবেক হচ্ছে দিল্লির প্রথম সুলতান। দিল্লির প্রথম সুলতান। এবার দেখেন আমরা এখানে যেটা ঘটে সেটা হলো মোহাম্মদ বিন কাসিম পড়ছি, সুলতান মাহমুদ পড়ছি, ময়েজউদ্দিন মোহাম্মদ ঘুরি পড়ছি, ভারতের মুসলিম শাসন সূচনাকারী সব দেখলাম, সব দেখলাম 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 দিল্লির প্রথম সুলতান দেখলাম। এবার আসেন, পাইলাম শেষ পর্যন্ত কারে? কুতুবউদ্দিন আইবেককে। এই কুতুবউদ্দিন আইবেক থেকে ভারতে শুরু হয় দাস বংশ। এই যে বংশের শাসন শুরু হয়ে গেল। কুতুবউদ্দিন আইবেক থেকে শুরু হবে দাস বংশ, এবং এখান থেকে শুরু হবে সালতানাত। সালতানাত সালতানাত হচ্ছে সুলতানদের শাসন। সুলতানদের শাসন, সালতানাত শুরু হবে। এই যে কুতুবউদ্দিন আইবেকের মাধ্যমে শুরু হবে, তার মানে আমরা এখন শিরোনাম করব কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক, আমরা শিরোনাম করব কুতুবউদ্দিন আইবেক। ওকে, তাহলে কুতুবউদ্দিন আইবেক কি কি করলো দেখেন, কি কি লিখবো আমরা। তিনি দিল্লির প্রথম সুলতান। তিনি সালতানাতের প্রতিষ্ঠাতা। ওকে, যেগুলো পরীক্ষায় আসে, যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো একটু লিখে নেন। ওকে, একটু লিখে নেন, সবাই লিখে নেন সালতানাত। এরপর লিখে নেন দানশীলতার জন্য তাকে লাখো বক্স বলা হতো, বা উপাধি ছিল, বলা হতো লেখেন, উপাধি লেখেন না। দানশীলতার জন্য তাকে লাখো বক্স বলা হতো। ওকে, কুতুবউদ্দিন আইবেক সম্পর্কে বলছি। তিনি কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করেন। তিনি কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করেন। তিনি কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করেন। কি করলেন? কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করলেন। ওকে, এই যে কুতুবউদ্দিন আইবেক, উনি মারা যাবেন। উনি মারা গেলে উনার জামাই ছিল, আমরা দাস বংশের মধ্যেই থাকলাম। হ্যাঁ, দাস কি তালবস্য দিব নাকি? দেখেন, আমরা দাস না, দন্তস্বই দাস, আমরা দাস বংশের মধ্যেই আছি। কুতুবউদ্দিন আইবেক মারা যাবে। কুতুবউদ্দিন আইবেক মারা গেলে
ক্ষমতায় আসবে তার জামাই সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। অর্থাৎ এই সালতানাতের সবাইকে বলা হবে সুলতান। শামসুদ্দিন ইলতুৎমিশ। কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর কে বসবে ক্ষমতায়? সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। সে কি কি করছে একটু দেখি। সে কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেন। আর কি করেন? মুসলিম শাসকদের মধ্যে প্রথম, এটা আসে পরীক্ষায়, প্রথম মুদ্রার প্রচলন করেন। মুসলিম শাসকদের মধ্যে প্রথম তিনি কি করেন? মুদ্রার প্রচলন করেন। এই দুই লাইনের বেশি সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ থেকে লাগবে না। তাহলে দেখেন আমরা মোহাম্মদ বিন কাসিম, সুলতান মাহমুদ, তারপরে ময়জুদ্দিন মোহাম্মদ ঘুরি, তারপরে কুতুবউদ্দিন আইবেক, এরপরে চলে আসছি সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের মৃত্যুর পর এই সিংহাসনে বসার মতো কোনো অ্যাডাল্ট পুরুষ মানে কোনো পুত্র সন্তান ছিল না, ছিল হচ্ছে কন্যা সন্তান। এই কারণে ভারতের ইতিহাসে প্রথম কোন নারী ক্ষমতায় বসবে যার নাম হচ্ছে সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া ক্ষমতায় বসবে। এই সুলতানা রাজিয়া হচ্ছে ইলতুৎমিশের কন্যা। তাহলে প্রথমে লিখি ইলতুৎমিশের কন্যা, কারণ সম্পর্কটাও আমাদের বোঝা খুব জরুরি। সম্পর্কটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু এগুলো আমরা বুঝবো না। ইলতুৎমিশের কন্যা সুলতানা রাজিয়া হচ্ছে ইলতুৎমিশের কন্যা। তিনি প্রথম এবং একমাত্র নারী যিনি দিল্লির সিংহাসনে বসেন। তিনি প্রথম এবং একমাত্র নারী যিনি দাস, ও তো আসছে হচ্ছে ঘুড়ির দাস ছিল, তাই না? ঘুড়ির প্রধান সেনাপতি ছিল, দাস ছিল। এই বুঝতে পেরেছেন? তো দেখেন, নারী যিনি দিল্লির সিংহাসনে বসেন। সুলতানা রাজিয়া ক্ষমতায় বসলেন, কিন্তু বেশি দিন থাকতে পারল না, কারণ সে মাত্র 4 বছরের মধ্যেই তার যে গৃহভৃত্য ছিল, এই ভৃত্য তাকে খাবারে বিষ মিশিয়ে দিল এবং এই বিষ খেয়েই সে মারা গেল। অর্থাৎ এই বিষ মিশ্রিত খাবার খেয়েই সুলতানা রাজিয়া প্রাণ হারায়। মাত্র 4 বছর সে এই সিংহাসনে ছিল। তার মৃত্যুর পর সুলতান নাসিরউদ্দিন মাহমুদ, তার ভাই সুলতান নাসিরউদ্দিন মাহমুদ ক্ষমতায় বসে। নাসিরউদ্দিন মাহমুদ ক্ষমতায় বসে। তাইলে কুতুবউদ্দিন আইবেকের পর ইলতুৎমিশ, ইলতুৎমিশের পর সুলতানা রাজিয়া, রাজিয়ার পরে নাসিরউদ্দিন মাহমুদ ক্ষমতায় বসলেন। নাসিরউদ্দিন মাহমুদ তিনি অত্যন্ত সরল জীবন যাপন করতেন। তিনি কোরআন নকল ও টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। তিনি কোরআন নকল ও টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। ওকে, অর্থাৎ একজন সুলতান হয়েও তিনি অত্যন্ত সরল ও অনাড়ম্বর জীবনযাপন করতেন, যাকে বলা হতো
ফকির বাদশাহ, অর্থাৎ পরীক্ষায় আসবে ফকির বাদশাহ কোন সুলতানকে বলা হতো, তাহলে আপনারা লিখবেন সুলতান নাসিরউদ্দিন মাহমুদ, ফকির বাদশাহ। তো যাই হোক, নাসিরউদ্দিন মারা যাবে এক সময়। নাসিরউদ্দিন মারা গেলে এই সুলতান নাসিরউদ্দিনের একজন বিদ্যুৎসাহী ছিলেন, যিনি পৃষ্ঠপোষকতা করতেন, এই ছোট সুলতান নাসিরউদ্দিনকে দেখাশোনা করতেন, বয়োজ্যেষ্ঠ। সে কিন্তু কোরআন কিভাবে নকল করছে ভাই? কোরআন নকল মানে হাতে লিখছে, অনুলিপি। কোরআন হাতে লিখে বিক্রি করত, ঠিক আছে? এই কোরআন নকল মানে কি? অনুলিপি করা, হাতে লেখা, হাতে লিখে এটা বিক্রি করত, ঠিক আছে? আর টুপি সেলাই করত। এই যে সুলতান নাসিরউদ্দিন, বুঝতে পেরেছেন আপনি? মোহাম্মদ নাইম ইসলাম, বুঝতে পেরেছেন? সুলতান নাসিরউদ্দিন মাহমুদের পর এই যে বংশ শেষ, দাস বংশের, অর্থাৎ কুতুবউদ্দিন আইবেক, ইলতুৎমিশ জামাই, জামাইয়ের পরে কন্যা, কন্যার পরে তার ভাই সুলতান নাসিরউদ্দিন। এখন আর বংশের কেউ থাকবে না, এখন সুলতান গিয়াসউদ্দিন বলবন ক্ষমতায় বসবে। সুলতান এ বংশের কেউ না, হ্যাঁ? এই যে বংশ ধ্বংস হবে এইভাবে, বলবন, সুলতান গিয়াসউদ্দিন বলবন ক্ষমতায় বসবে। দেখেন, সুলতান গিয়াসউদ্দিন বলবন ক্ষমতায় বসবে। এই সুলতান গিয়াসউদ্দিন বলবন, যার শাসনের নীতি ছিল কঠোর, রক্তপাত ও কঠোর নীতি ছিল তার শাসনের বৈশিষ্ট্য। লেখেন, রক্তপাত, ফকির বাদশাহ আরেকবার, মানে এই যে অতি সরল সাধারণ জীবনযাপন করার জন্য সুলতান নাসিরউদ্দিনকে বলা হয়তো ফকির বাদশাহ, মানে বাদশাহ কিন্তু ফকির, ঠিক আছে? এবার দেখেন, সুলতান গিয়াসউদ্দিন বলবনের শাসনের বৈশিষ্ট্য কি ছিল? শাসনের বৈশিষ্ট্য ছিল রক্তপাত ও কঠোর নীতি। রক্তপাত ও কঠোর নীতি ছিল তার শাসনের বৈশিষ্ট্য, ঠিক আছে? দেখেন, ভারতের তোতা পাখি খ্যাত, ভারতের তোতা পাখি খ্যাত আমির খসরু তার দরবার অলঙ্কৃত করেন। আমি কিন্তু আপনাদের বিচ্ছিন্ন হইতে দেব না, হ্যাঁ? কারণ এই লিঙ্ক থেকে বিচ্ছিন্ন হইলে আপনি আর মধ্যযুগ বুঝবেন না, কিসের পর কি হচ্ছে এটা আপনাকে বুঝতে হবে একটু। দেখেন, এই পর্যন্ত যদি হয়, সুলতান গিয়াসউদ্দিন বলবেন এই বংশের কেউ না, তার মানে বংশ এখন কি হয়ে যাবে? বংশ এখন হারায় যাবে, এই দাস বংশ হারায় যাচ্ছে। কারণ লেখেন, দরবার অলঙ্কৃত করেন বলতে তার দরবারে আসেন, ওকে? তো যে কারণে দাস বংশের পতন হচ্ছে, আর কেউ থাকছে না, কারণ সুলতান গিয়াসউদ্দিন বলবেন বেশি দিন ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না, এই জন্য ক্ষমতাটা চলে যাবে এখন অন্য বংশের কাছে। সেই বংশটার নাম হচ্ছে খিলজি বংশ। এই বংশ থেকে বংশ চেঞ্জ হওয়ারও তো ইতিহাস অনেক লম্বা। এই ইতিহাস আসলে আপনাদের বিসিএস পিলিতে লাগবে না, কোনো পরীক্ষায় লাগবে না, রিটেনও লাগবে না, এটা শুধু অনার্স করলে লাগবে। খিলজি বংশ, আবার একটু লিখে ফেলি, বলবন রাজি আর কিছু হয় না, বলবন রাজি আর কিছু হয় না। বলবন একজন বিদ্যুৎসাহী ছিল নাসিরউদ্দিন মাহমুদের, পৃষ্ঠপোষকতা করতেন এই শাসনের, তাদের এই রাজ্যের মুরব্বী ছিলেন আর কি। যেহেতু বংশের আর কেউ নাই, সুলতান মাহমুদের কোনো পুত্র সন্তান নাই, সেহেতু ক্ষমতা তার কাছেই চলে যায়।
হ্যাঁ, ইলতুৎমিশ কুতুবউদ্দিন আইবেকের জামাই ছিলেন, জি। আচ্ছা, অনেক প্রশ্ন আপনাদের। আচ্ছা, খিলজি বংশের আমরা প্রথমেই যাকে পাবো সেটা হচ্ছে সুলতান আলাউদ্দিন খিলজি। সুলতান আলাউদ্দিন খিলজি। সুলতান আলাউদ্দিন খিলজি, লেখেন। লিখছেন? সুলতান আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি নিয়ে যেটা লিখবেন যে দ্রব্যমূল্যর দাম নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থায় হস্তক্ষেপ করেন, যেটা এখন খুব দরকার। আমাদের যে দ্রব্যমূল্যের বাজারের যে ঊর্ধ্বগতি, এই সময় এরকম একজন শাসক দরকার, যিনি দাম বেঁধে দিয়েছিল যে এটা এর বেশি বিক্রি করলে তার কি হবে, তাকে একদম মানে আহ, শাস্তির আওতায় নেওয়া হবে। দেখেন, প্রথম মুসলমান শাসক হিসেবে দক্ষিণ ভারত, লাগবে না এতগুলো তথ্য, দরকার নাই, একটু কমাই দেই, হ্যাঁ, অনেক পড়াইছি। লেখেন, সুলতান আলাউদ্দিন খিলজি। আহ তার সময়ে লিখবেন পর্যটক মানে ইবনে বতুতা, মরক্কোর পর্যটক ইবনে বতুতা তাকে দিল্লির সর্বশ্রেষ্ঠ সুলতান বলে অভিহিত করেছেন। অর্থাৎ এক কথা হচ্ছে তিনি দিল্লির সর্বশেষ সুলতান। তিনি দিল্লির সর্বশেষ সুলতান। এখন খিলজি বংশের আসলে অনেকেই ছিল, অনেকের আমাদের পড়ার দরকার নাই। এই বংশ একটার পর একটা চেঞ্জ হবে। এখন আমরা খুব বেশি এখানে পড়াবো না, আমরা দ্রুত ইয়েতে চলে যাব, লোদি বংশে চলে যাব। তার আগে একটু দেখি তুগলক বংশ। যেখানে ইম্পর্টেন্সই নাই সেখানে আমরা এতটা আসলে সময় দিতে পারবো না, কারণ বিসিএস পরীক্ষা হয়তো দ্রুত হয়ে যাবে, আমাদেরকে ওইভাবে অগ্রসর হতে হবে। মুসলিম শাসন বোঝানোর জন্য আমি অনেক পেশাল পাচ্ছি, এই পেশাল পারার দরকারও ছিল। এখন যতটুকু ইম্পর্টেন্ট এখান থেকে ঠিক ততটুকু আমি টানার চেষ্টা করছি। হ্যাঁ, যদি কারেন্ট না চলে যেত হয়তো এতক্ষণ শেষ হয়েও যেত, অনেকখানি পড়ায় ফেলতে পারতাম। এবং আপনাদেরকে আউটলাইনটা দিয়ে যেতে চাই, যে আউটলাইনটা হচ্ছে মধ্যযুগের একটা আউটলাইন, যেখানে আপনাকে পড়তে হবে যেভাবে, ওটা আমি লোদি বংশে গেলে আপনাদেরকে আমি ধরিয়ে দিতে পারবো। লোদি বংশের আগে আবার আপনাদের ধরিয়ে দেওয়া কষ্ট হয়ে যাবে আমার জন্য। ওকে, সর্বশেষ না সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ তুগলক বংশ। লেখেন, তুগলক বংশ। তুগলক বংশ থেকেও আমরা যেটা পড়বো, আমরা একটু লিখে রাখি তুগলক বংশ। লেখেন, প্রতিষ্ঠাতা রাজা, তুগলক বংশের প্রতিষ্ঠাতা রাজা গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক, প্রতিষ্ঠাতা রাজা, শ্রেষ্ঠ রাজা। মোহাম্মদ বিন তুগলক। আর সর্বশেষ রাজা মাহমুদ শাহ। লিখে নেন একটু।
লিখে নেন সবাই দ্রুত। লেখা শেষ হইলে বলেন আমাকে। আমরা এখান থেকে পড়বো মুহাম্মদ বিন তুগলককে, কারণ এখান থেকেই বাংলায় আমরা দেখতে পাবো, বাংলা সালতানাত দেখতে পাবো। এটা তো ভারতবর্ষের সালতানাত চলতেছে এখনো, কিন্তু ভারতবর্ষের যে সালতানাত, এখনো সালতানাত চলতেছে, সালতানাত চলতেছে। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখে ফেলি মোহাম্মদ বিন তুগলক। লেখেন, রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে যান। রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে যান। তিনি প্রতীকী মুদ্রার প্রচলন করেন। প্রতীকী মুদ্রার প্রচলন করেন। তার আমলে মরক্কোর পর্যটক ইবনে বতুতা ভারতবর্ষে আসেন। এখানে একটা নোট লিখে রাখেন, বাংলায় আসেন ফখরুদ্দীন মোবারক শাহর আমলে। ফখরুদ্দীন মোবারক শাহের আমলে ইবনে বতুতা বাংলায় আসেন ফখরুদ্দীন মোবারক শাহের আমলে, আর ভারতবর্ষে আসেন মোহাম্মদ বিন তুগলকের আমলে। দেখেন বুঝছেন কিনা, লিখছেন কিনা একটু জানান আমাকে। লিখছেন কিনা জানান। ওকে, এবার আমরা তুগলক বংশের সর্বশেষ শাসক সুলতান কাকে লিখেছিলাম? আমরা সর্বশেষ শাসক লিখেছিলাম, আমরা সর্বশেষ শাসক লিখেছিলাম কাকে? মাহমুদ শাহকে, সুলতান মাহমুদ শাহকে লিখেছিলাম, তাই না? এই সুলতান মাহমুদ শাহ নিয়ে পড়ার তেমন কিছু নাই, তবে একটা কথা বলতেই হবে, এই সুলতান মাহমুদ শাহ শেষ শাসক কেন হইল, কেমনে ধ্বংস হইল তুগলক বংশটা? একে আক্রমণ করলো হচ্ছে তৈমুর লং, অর্থাৎ এ হলো শেষ, এরপর কে আসবে? তৈমুর লং। এই তৈমুর লং এসে একে ধ্বংস করলো, অর্থাৎ এই তৈমুর লং সে এসে লুণ্ঠন এবং হচ্ছে বিশাল ধ্বংসযজ্ঞ চালিয়ে তিনি তার দেশে ফিরে যান, আর সুলতান মাহমুদ শাহ ভীত সন্তুষ্ট হয়ে পড়ে। সুলতান মাহমুদ শাহ তুগলক লেখেন, সমস্যা নাই তো, সুলতান মাহমুদ শাহ তুগলক লেখেন। আচ্ছা, এখন তৈমুর লং কে ছিল? তৈমুর লং হচ্ছে, লেখেন, তৈমুর লং হচ্ছে তুর্কি মঙ্গল উপজাতি, তুর্কি মঙ্গল উপজাতি, অর্থাৎ তৈমুর লং ছিল একজন উপজাতি, তিনি একজন মুসলিম ছিলেন। ঠিক আছে, লং মানে কি? লং মানে ল্যাংড়া, তিনি ল্যাংড়া ছিলেন। একটা যুদ্ধে মানে বারুদ বিস্ফোরণে তার একটা পা হারায়, অর্থাৎ এই তৈমুর শব্দের, এই যে তৈমুর, এই শব্দের হচ্ছে লৌহ, লোহা। লং মানে খুরা, মানে খুরা হইলেও সে লোহার মতো শক্তিশালী ছিল, বুঝতে পারছেন? সে একটা যুদ্ধের সময় সে এই পাটা খোয়ায়,
ওকে, আচ্ছা, লাস্ট লাইন লিখে রাখেন তৈমুর নিয়ে, যে রাশিয়ায় তার সমাধি রয়েছে, মানে তাকে কবর দেওয়া হয়েছে রাশিয়ায়। তৈমুরকে নিয়ে বেশি পড়াবো না, পড়ানোর তেমন কিছু নাই, দরকারও নাই, ঠিক আছে। ওকে, এইবার এই যে তৈমুর, মানে তৈমুর আসলো, সুলতান মাহমুদ কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে পড়লো এবং আস্তে আস্তে কিন্তু তার ক্ষমতাও হারালো। ক্ষমতা হারাবে কাদের কাছে? এই তুগলকরা থাকতেছে না, এরা চলে আসতেছে লোদি। একটা কথা মনে রাখবেন, একটা বংশ থেকে আরেকটা বংশের কাছে ক্ষমতা যাওয়ার কিন্তু লম্বা ইতিহাস আছে। আমি কিন্তু সেই ইতিহাস আপনাদেরকে পড়াচ্ছি না, সেই ইতিহাস পড়ানোর কোনো সুযোগ নাই, কারণ আমরা ইতিহাস ওইভাবে আমাদের পড়ার দরকার নাই। লোদি বংশ, এই লোদি বংশের সর্বশেষ শাসক, সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি, এই ইব্রাহিম লোদি শুধু লোদি বংশেরই শেষ সুলতান না, সে ভারত বর্ষের সর্বশেষ সুলতান, মানে ভারতের সর্বশেষ সুলতান। অর্থাৎ এই লোদির পতনের মধ্য দিয়ে সালতানাতের পতন হয়। অর্থাৎ এই লোদির পতনের মধ্য দিয়ে ওই যে সালতানাত শুরু করেছিলাম, এই সালতানাতের পতন হলো। কাদের কাছে হলো? এটা হচ্ছে, এখানে একটা যুদ্ধ হবে, এটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। এটা হয় 1526 সালে, পানিপথের প্রথম যুদ্ধ। এটা তৈমুরলঙের সমাধি রাশিয়ায়, পানিপথের প্রথম যুদ্ধ এটা হবে 1500, পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556, পানিপথের তৃতীয় যুদ্ধ 1761। এই যে পানিপথের প্রথম যুদ্ধ, এই যুদ্ধে যুদ্ধ হবে ইব্রাহিম লোদি ভার্সেস জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এই যুদ্ধে ইব্রাহিম লোদি হেরে যাবে, নিহত হবে। ইব্রাহিম লোদি হেরে যাওয়ার কারণে লোদি বংশের পতন হবে, ভারতের সালতানাতের পতন হবে এবং সালতানাত থেকে ভারতের শুরু হবে সাম্রাজ্যবাদ। ভারতে কি শুরু হবে? সাম্রাজ্যবাদ শুরু হবে। আর প্রথম সাম্রাজ্য হচ্ছে মুঘল সাম্রাজ্য। এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সে মুঘল সাম্রাজ্যের সূচনা করবে। দেখেন বুঝছেন কিনা? তাহলে ইব্রাহিম লোদি হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের নিকট হেরে যায়, মারা যায়। ইব্রাহিম লোদি হচ্ছে লোদি বংশের সর্বশেষ শাসক। ইব্রাহিম লোদি হচ্ছে সালতানাতের শেষ সুলতান, ভারতবর্ষের সালতানাতের শেষ সুলতান। ইব্রাহিম লোদি এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের নিকট হেরে যাওয়ার কারণে ভারতবর্ষে আমরা দেখতে পেলাম কি? আমরা দেখতে পেলাম যে এই যে ভারতবর্ষে সালতানাতের পতন হলো। তাহলে ভারতবর্ষের সর্বশেষ সুলতান হচ্ছে কে? এই ইব্রাহিম লোদি সুলতান। তাহলে এরপর যেটা শুরু হবে এখানে, যেটা আমরা আজকে যাব না, আমরা ওই ডান সাইডটা পড়ে আছে এখনো, ডান সাইডে যাব আমরা বোর্ডের বাম সাইডে আর আজকে পড়বো না। এই বাম সাইডে যেটা আমরা দেখতে পাবো, যেহেতু সালতানাতের পতন হয়েছে এবং সাম্রাজ্যবাদের যেহেতু শুরু হয়েছে, এই যে সাম্রাজ্যবাদ শুরু হলো, এই প্রথম সাম্রাজ্য হলো মুঘল সাম্রাজ্য। এই মুঘল সাম্রাজ্যে আমরা দেখতে পাবো বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, বংশ পরম্পরা আলমগীর, হ্যাঁ, এর থেকে শুরু করে ওই যে প্রথমে লিখেছিলাম যে 1857 সালে সিপাহী বিদ্রোহের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের পতন হবে, ওই 1857 সালে সিপাহী বিদ্রোহের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের পতন হবে এবং দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের যে পতনের মধ্য দিয়ে মুঘল সাম্রাজ্যের পতন হবে। অর্থাৎ আমরা এই মুঘল সাম্রাজ্যে আগামী দিন বাবর,
হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আলমগীর বা আওরঙ্গজেব, এদের বংশ পরম্পরায় শাসন দেখব এবং বংশের না হলো শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের শাসন দেখব। বাহাদুর শাহ জাফরের শাসন দেখব আমরা। তাহলে দেখেন আমি কিন্তু আপনাদেরকে হারাইতে দিতে চাইনি, মধ্যযুগের এতগুলো লিঙ্ক আমি হারাইতে দিতে চাই না। এই যে মুঘল সাম্রাজ্য, এই মুঘল সাম্রাজ্যের মধ্যে অনেক কিছু আসবে, যেমন এখানে হুমায়ুন সাম্রাজ্য হারাবে, কিছুক্ষণের জন্য সুর শাসন শুরু হবে, সুর শাসন বা সুখ শাসন শুরু হবে এবং এইটা শুরু করবে শের খান বা শের শাহ। 15 বছর 1540 থেকে 1555 পর্যন্ত এই মুঘল সাম্রাজ্য স্থির হয়ে যাবে, স্থিমিত হবে। এখানে শাসন চালাবে সুরেরা, শের শাসন বা সুর শাসন বা সুখ শাসন বা শের শাহ শাসন বা শের খানের শাসন চলবে। আবার এই যে যখন মুঘল সাম্রাজ্য চলছে ভারতবর্ষে, তখন বাংলার ভাটি অঞ্চলে যারা জমিদার ছিল তারা মুঘলদের শাসন মানছে না, তাদেরকে বলা হবে হচ্ছে 12 ভূঁইয়াদের শাসন। এটা কিন্তু এদেরই শাসন, 12 ভূঁইয়াদের শাসন চলবে। তাহলে আমরা মুঘল পড়ানোর সাথে সাথে কি পড়ব? শের পড়ব, 12 ভূঁইয়াদের শাসন পড়ব। মজার ব্যাপার হচ্ছে আমরা ভারতের সালতানাতের কথা বলতেছিলাম এবং একটা পর্যায়ে কিন্তু আপনাদেরকে আমরা একজনের নাম পড়িয়েছি, সেই নামটি হচ্ছে মুহাম্মদ বিন তুগলক। এই মুহাম্মদ বিন তুগলকই হচ্ছে তার শাসন আমলে এই বাংলাকে 3টা প্রদেশে ভাগ করেন, 3 প্রদেশে 3 জন শাসক দেন। তার মধ্যে বহরাম খান আমাদের এই সোনারগাঁর শাসক ছিল। এই যে সোনারগাঁয়ে শাসক থাকাকালীন সময়ে যে ঘটনাটা ঘটবে সেটা হলো এই বহরম খানের যে বর্মবাহক, যিনি লোহার বস্ত্র বহন করতেন, তার নাম হচ্ছে ফকরা। এই ফকরা হচ্ছে বহরম খানকে হত্যা করবে। আমি এটা আগামী দিন পড়াবো। বহরম খানকে হত্যা করবে। বহরম খানকে হত্যা করে ফকরা নিজের নাম পরিবর্তন করবে, নাম ধারণ করবে ফখরুদ্দিন মোবারক শাহ এবং এই ফখরুদ্দিন মোবারক শাহই হচ্ছে বাংলার প্রথম স্বাধীন সুলতান। এই যে ফখরুদ্দিনের শাসন চলবে, ইলিয়াস শাহ বংশের শাসন চলবে। এখানে আমরা আরো কিছু শাসন অর্থাৎ আচ্ছা বাম পাশের সাথে আমি যেটা বলতেছি এটার একটা সম্পর্ক আছে ভাইয়া। এইটা যদি আপনি এর মধ্যে না বুঝেন তাহলে আর একটা বিপদ হবে আপনার। কারণ বাম পাশের সাথে আমরা সুবেদারি নবাবী ওইদিকে আগায় যাব। আমি 2টা ভাগে ভাগ করে আগাচ্ছি, তো যদি বাম পাশ একবারে শেষ করে দেই তাইলে হবে না ভাইয়া, বুঝতে পারছেন? কারণ আপনারা দেখেন যখন ভারতবর্ষে শাসন চলতেছে, সালতানাত চলতেছে, তখন কিন্তু বাংলায়ও সালতানাত চলতেছে। তাহলে এইটার নাম হচ্ছে বাংলার সালতানাত। ভারতে যখন সালতানাত চলতেছে, বাংলায়ও সালতানাত চলতেছে। এখন আপনি ভারতবর্ষের সালতানাত আজকে পড়ছেন আমার কাছে, আপনার বাংলার সালতানাত জানতে হবে। তার আগে তো মুঘল শুরুই হবে না, কারণ যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষের সালতানাত চলছে ততক্ষণে সেই সময় তো মানে বাংলা সালতানাত চলছে। তো বাংলা সালতানাতের মধ্যে প্রথম চলবে ফখরুদ্দিন মোবারক শাহের শাসন। ফখরুদ্দিন, আমি আউটলাইনটা দিচ্ছি, মোবারক শাহের শাসন। ফখরুদ্দিন মোবারক শাহের শাসনের পরে চলবে ইলিয়াস শাহী বংশের শাসন। ইলিয়াস শাহী বংশের শাসন। ইলিয়াস শাহী বংশের শাসনের পর আমরা আবার আরেকটা শাসন পাবো, সেটা হলো হুসেন শাহী বংশের শাসন। আজকে যদি কারেন্ট না যাইতো তাহলে এই পর্যন্ত শেষ হইতো, হুসেন শাহী বংশের শাসন। আমরা যখন এইটুক পড়া হয়ে যাবে ভাইয়া, তখন হচ্ছে ভারতবর্ষের পুরো সালতানাত শেষ হবে। বুঝতে পেরেছেন? আমার কথা বুঝছেন? যখন ফখরুদ্দিন মোবারক শাহ, ইলিয়াস শাহী বংশ, হুসেন শাহী বংশ পড়া হবে,
তখন ভারতবর্ষে সালতানাত শেষ হয়ে যাবে। সালতানাত শেষ হলে শুরু হবে মুঘল সাম্রাজ্য। আর মুঘল সাম্রাজ্যের মধ্যে আমরা যেটা পাবো, সুর শাসন পাবো, মুঘল শাসন পাবো, এবং মুঘলরা যখন শাসন করতেছে তখন বাংলায় সুবাদারি শাসন চালু করবে। আর মুঘলদের যখন পতন হবে, সুবাদারদের পতন হবে, তখন শুরু হবে নবাবী শাসন। আর এই নবাবদের পতন হবে ইংরেজদের হাতে, লর্ড ক্লাইভের হাতে পতন হবে সিরাজউদ্দৌলার। এর মধ্য দিয়ে মুসলিম যুগ শেষ হবে। দেখেন আমি বোঝাইতে পেরেছি কিনা। দেখেন আমি তো প্রথমে বলেছিলাম মনোযোগ দিয়ে করেন, বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? কারণ মধ্যযুগ বই খুলবেন হারাই যাবেন, মহাসাগরের মধ্যে হারাই যাবেন। এত সহজ না। আপনি যদি ইসলামের ইতিহাসে না পড়ে থাকেন, আপনি প্রচলিত কোনো কোচিং সেন্টারে গিয়ে কোনো টিচারের কাছে মধ্যযুগ ভালো করে বুঝতে পারবেন না। এই তো, বুঝতে পারছেন? তো ক্লিয়ার? তাহলে আর একবার একটু রিভিউ করে শেষ করতেছি। হ্যাঁ, একটু রিভিউ করি, তাইলে আর প্রবলেমটা হবে না। একটু রিভিউ করি সবার। ভারতবর্ষে মুসলিম শাসন, বাংলায় মুসলিম শাসন। তাহলে ভারতবর্ষে আমরা দেখব যে মোহাম্মদ বিন কাসিম সে আসবে, মুসলিম শাসনের সূচনা করবে, প্রতিষ্ঠা করবে ময়েজউদ্দিন মোহাম্মদ ঘুরি। ময়েজউদ্দিন মোহাম্মদ ঘুরি গজনিতে ফিরে যাওয়ার সময় আততায়ীর হাতে মারা যাবে, ক্ষমতা চলে যাবে তারই দাস, তারই হচ্ছে প্রধান সেনাপতি কুতুবউদ্দিন আইবেকের নিকট। কুতুবউদ্দিন আইবেক সালতানাত প্রতিষ্ঠা করবে। ভারতবর্ষে সালতানাত, বাংলায় সালতানাত। ভারতবর্ষে সালতানাত শেষ হবে আমরা দেখব লোদি বংশ দিয়ে, বাংলায় সালতানাত হুসেন শাহী বংশ দিয়ে। বাংলার সালতানাতে আমরা দেখব যে ফখরুদ্দিন মোবারক শাহ, ইলিয়াস শাহী শাসন, হোসেন শাহী শাসন। এইটা শেষ হইলে আমরা দেখব যে বাংলা সালতানাত শেষ হয়ে যাবে। এরপরে আমরা দেখতেছি ভারতবর্ষে সালতানাত শেষ। অর্থাৎ আপনি যদি টোটাল শাসনকে ভাগ করেন, একটা হলো সালতানাত, আর একটা হলো সাম্রাজ্যবাদ। সালতানাতের শাসকদের বলা হবে সুলতান, আর এদের বলা হবে সম্রাট। বুঝতে পেরেছেন? এদের বলা হবে সম্রাট। এই সালতানাত, এই যে সাম্রাজ্যবাদ, এখানে এসে আপনি কি পাচ্ছেন? মুঘল। এর মধ্যে কি পাচ্ছেন? এর মধ্যে কি পাচ্ছেন? এর মধ্যে কি পাচ্ছেন? আরে শেরশাহের শাসন পাচ্ছেন, শেরশাহ। এর মধ্যে কি পাচ্ছেন? এর মধ্যে পাচ্ছেন আপনি বারোভূয়া। এর মধ্যে আপনি কি পাচ্ছেন? সুবাদারি। এর মধ্যে কি পাচ্ছেন? নবাবী। এই হলো সাম্রাজ্যবাদের চিত্র। আর এই যে সালতানাত, সুলতান পাচ্ছেন, এখানে কিছু বংশ শাসন পাইলেন। আমরা বংশের মধ্যে কি কি পড়াইছি? দাস পড়াইছি, তারপরে কি পড়াইছি? খিলজি পড়াইছি, তারপরে তুগলক পড়াইছি, আরো আছে আমি দেই নেই। তুগলক পড়াইছি, লোদি পড়াইছি। আর বাংলায় কি বলছি? বাংলায় আমরা বলছি ফকরারে পাবেন, ফকরা, ইলিয়াস শাহ পাবেন, হোসেন শাহ। ভাইয়া আমরা এই পর্যন্ত শেষ করছি আজকে। আগামী দিন এখানে শুরু হবে, তারপরে এইটুকু হবে। দেখেন বুঝছেন কিনা? ক্লিয়ার? দেখেন এই ক্লিয়ার এইটুকু। এই যে একটা চ্যাটের মাধ্যমে টোটালটা তুলে ধরছি, একটা চার্টের মাধ্যমে টোটাল তুলে ধরছি। এইগুলো যাদের সহ্য হবে না, এইগুলো যাদের ধৈর্য নাই, বুঝবেন না, তাদের জন্য কিন্তু বিসিএস না ভাই, প্লিজ। তাদের জন্য কিন্তু বিসিএস না। পুরোটা তুলে ধরছি আমি। পুরো ভারতবর্ষের শাসনকে দুই ভাগে ভাগ করে দিছি মেজর। একটা সালতানাত, একটা সাম্রাজ্যবাদ। সুলতানদের শাসন, সম্রাটদের শাসন। দেখেন ক্লিয়ার? বলছি এখন ভয়ে ভয়ে ক্লিয়ার বলতেছেন যে স্যার শেষ করেন, আর ক্লিয়ার হইতে চাই না, অল ক্লিয়ার হয়ে গেছে।